বিসিবির কেন্দ্রীয় চুক্তি ইতিমধ্যে দুদিন অতিবাহিত হয়ে গিয়েছে, দর্শকরা আসলে জানেনি কে কোথায় রয়েছেন, কোন ক্যাটাগরিতে কে কত টাকা পাচ্ছেন। তারপর আমরা আরও একটাবার যদি আসলে সেই লিস্টটা দেখে নেই যে কোন ক্রিকেটার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার রয়েছে, কে রইল না এবং কারা কত টাকা পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি এতে, ক্যাটাগরি A+, যেখানে একমাত্র ক্রিকেটার রাফি তাসকিন আহমেদ এবং তার মাসিক বেতন হবে 10 লাখ টাকা। এরপরে এই ক্যাটাগরিতে রয়েছে শান্ত মিরাজ মুশফিক, যিনি মার্চ থেকে বি ক্যাটাগরিতে চলে যাবেন, যেহেতু তিনি রিটায়ার করেছেন ওডিআই থেকে। সেখানে 8 লাখ টাকা বেতন হবে। এবং এরপর বি ক্যাটাগরিতে মমিনুল তাইজুল মাহমুদুল্লাহ ছিলেন বি ক্যাটাগরিতে, আপাতত তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে আসলে বাইরেই রাখা হচ্ছে, মার্চ থেকে তিনি চুক্তির বাইরেই আছেন। তো মোস্তাফিজুর রহমান এই ক্যাটাগরিতে আছেন, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা প্রত্যেকেই 6 লাখ টাকা করে প্রতি মাসে পাবেন। সি ক্যাটাগরিতে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ তামিম, শরীফুল এবং রিশাদ হোসেন, তানজিম সাকিব আছেন। শেখ মেহেদি আছেন, তারা 4 লাখ টাকা করে পাচ্ছেন। ডি ক্যাটাগরিতে নাসুম আহমেদ এবং খালেদ প্রতি মাসে 2 লাখ টাকা করে পাচ্ছেন। এমন কোনো নাম কি এখানে আছে যে না থাকায় আপনি অবাক হয়েছেন বা যার ইনক্লুশনটা আপনাকে অবাক করেছে? না, সেরকম নাই, তবে লাস্ট যে চুক্তি ছিল সেখানে মনে হয় সাকিবের নাম ছিল, সাকিবের নাম ছিল, নূর হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাইম ইসলাম নাইম হাসান তারা ছিলেন এবং তারা এবার চুক্তিতে বাদ পড়েছেন। ইবাদত হোসেনের নামটাও নেই, এক্স্যাক্টলি ইবাদত হোসেনের নামটাও নেই এবং সেখানে সৌম্য এবং সাদমানকে আমরা দেখতে পাচ্ছি তারা যুক্ত হয়েছেন। হ্যাঁ, মোটামুটি ব্যালেন্সড এবং ভালো, বাট কিছু কিছু নাম আপনি ধরেন শামীম পাটোয়ারি থাকতে পারতেন কিনা, বা নুরুল হাসান সোহান বিপিএলে যে পারফর্ম করেছেন সেখানে থাকতে পারতেন কিনা, এবং নাইম শেখ এনসিএল থেকে শুরু করে বিপিএল টপ রান গেটার, এখন ডিপিএলও দেখাচ্ছেন, নাইম শেখ থাকতে পারতেন কিনা। ডেফিনেটলি আসলে অবশ্যই এখানে জাতীয় দলে গত বছরের পারফরমেন্সটাও অনেক বড় ভূমিকা রাখে। শুধুমাত্র আপনি ডোমেস্টিকের হিসেবটা এখানে খুব একটা মুখ্য নয়, যেটা এখানকার লিস্টটা দেখে যেটা মনে হচ্ছে আমাদের কাছে। কিন্তু ধরেন যারা আসলে এখন পারফর্ম করে ডোমেস্টিক থেকে জাতীয় দলে মানে ডিজার্ভ করবেন, তাদের পরের বছর সুযোগ থাকবে, আগামী বছর হবে। এবং কেন্দ্রীয় চুক্তি তো সবকিছু নয়, এর বাইরেও তো উপার্জন প্লেয়াররা করে থাকেনি। কিন্তু এই যে প্রশ্নটা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায়, যে এই টাকাগুলো পাওয়া তারা ডিজার্ভ করেন কিনা, এই স্যালারিটা একটু অতিরিক্ত স্যালারি কিনা, এই প্রশ্নটা আগে অতীতেও বহুবারই এসেছে। কিন্তু এখানে মানে বিপরীত চিত্রপট যদি আমরা দেখি, এই প্লেয়াররা কত বছর পর্যন্ত খেলতে পারেন? আপনি আমি কিন্তু 55-60 বছর পর্যন্ত যদি বাঁচি তাহলে হয়তো বা চাকরি করে যেতে পারবো। ক্রিকেটাররা কিন্তু 35 সর্বোচ্চ 40 এরপরে কিন্তু ক্রিকেট আর খেলেন না। তো তাদের হাই স্যালারি হওয়াটা স্বাভাবিক, কিন্তু আবার এখানে অনেকে বিপরীত যুক্তিও দেখান যে আসলে তারপর তো তারা কোচিংয়ের সুযোগ পাচ্ছেন, নির্বাচক প্যানেলে যাচ্ছেন, কিংবা নিজেরা অনেকে বিজনেসও করতে পারছেন। তো ক্যারিয়ার তো সেখানে শেষ নয়, ফাইন্যান্সিয়াল ক্যারিয়ারটা তো অন্তত সেখানে শেষ নয়। ওই যে নর্মালি তখন বাংলাদেশ কোনো সিরিজ বা টুর্নামেন্টে খারাপ করে তখন অনেক বেশি প্রশ্নটা বা মন্তব্যটা কি আসে, ওদের বেতন বন্ধ করে দেওয়া হোক, ওদের বেতন বন্ধ। এখন ক্রিকেটারদের বেতন তো আসলে নর্মাল মানুষের ওই মানে 9 to 5 জব বা আমাদের মতো সবার জবের মতো আসলে তো পেনশন পান না, তো সরকারি চাকরিভুক্তও না যে এক্স্যাক্টলি রিটায়ারমেন্টে যাওয়ার পর পেনশন পাবেন, সেটা হচ্ছে না। এক্স্যাক্টলি। এবং নর্মালি যখন দেখেন চিন্তা করবেন মাসে 10 লাখ টাকা, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি চিন্তা করেন, তাই না? নর্মাল মানুষ সবার পার্সপেক্টিভে তো সবাই চিন্তা করবে যে মাসে 10 লাখ টাকা পাবে, বাট তাদের ওইটাই যে তারা তো আসলে মানে এক্সটেন্ডেড না। আপনি সরকারি চাকরি বলেন বা প্রাইভেট সেক্টরে বলেন, আমরা যে একটা লম্বা সময় পর্যন্ত একটা চাকরি করে যেতে পারবো, ক্রিকেটারদের ব্যাপারটা তো আসলে সেরকম না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা খেলবে, টাকার এই ইনকামটা তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং বিজনেস বা কোচিং বা পরবর্তী যে ক্যারিয়ার সেটা একেবারে অপশনাল, সেটা একেবারে ওই ক্রিকেটারের ওপর মানে নির্ভরশীল, সেটা করবে কি করবে না বা করতে পারবে কিনা, এক্স্যাক্টলি, তাই না? করতে পারবে কিনা। সো এইটাই তো এখন তাদের আসলে মেইন ক্যারিয়ার, এবং এখান থেকেই তাদের আলটিমেটলি পরবর্তী জীবনের জন্য আসলে কিছু না কিছু রেখে বা করে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস থেকে শুরু করে যেভাবে তাদের লাইফস্টাইল অতিবাহিত হয়, করতে হয় দেশের জন্যই, সেখানে তো আসলে হিউজ খরচ আছে। আপনি দেখুন সৌম্য সরকারের কথা বলছেন, সৌম্য সরকারের একটা ব্যাটের দামই শুনেছি লাখ টাকার উপরে, বা তাসকিনের যে গিয়ারগুলো আছে সেগুলোরই প্রচুর খরচ আছে।
তো যাই হোক, তাসকিনের কথা বললাম যে 10 লাখ টাকা তিনি যে পাচ্ছেন, এটাও তো তিনি সারা জীবন পেয়ে যাবেন না, এই বছরই পাচ্ছেন। আগামী বছর যদি তাসকিন ইনজুরিতে থাকেন, তিনি যদি কেন্দ্রীয় চুক্তিতে তার ক্যাটাগরি যদি নেমে যায়, আল্লাহ না করুক, যদি অনেক কিছুই ঘটতে পারে, তো সেই আনসার্টেনিটিটাও কিন্তু দেখতে হবে। তাদের ক্যারিয়ারটাও একেবারে সার্টেন স্টেবল কিন্তু না। তো আপনি আমি যেমন হয়তো একটা স্যালারি এই বছর পাচ্ছি, আগামী বছর ইনক্রিমেন্ট হচ্ছে, ডাউনওয়ার্ডস যাওয়ার খুব একটা সুযোগ নেই। কিন্তু ক্রিকেটারদের কিন্তু সেই ব্যাপারটাও আছে, নিচের দিকেও চলে যেতে পারে। এখানেই তো বেশ কিছু প্লেয়ার আগের বছর আরো উপরের ক্যাটাগরিতে ছিলেন। তো যাই হোক, সেই আলোচনা তর্ক বিতর্ক থাকবে। শান্তর কথা দেখেন, ক্যাপ্টেন হয়ে তিনি কিন্তু আসলে এই ক্যাটাগরিতে, এ প্লাস ক্যাটাগরিতে নাই। ক্যাটাগরিটা প্রথমবারই আমরা দেখলাম মনে হয় তাসকিন আহমেদ ক্যাপ্টেন ছাড়া আছেন। তো যাই হোক, তাসকিনকে নিয়ে বিসিবির হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। তিনি যেহেতু 3টা ফরম্যাটেই খেলেন, প্লাস ক্যাপ্টেন হবারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে, অনেকেই বলছে প্লেয়ার কি বলবো, পপুলার চয়েসে তিনি কিন্তু আসলে ক্যাপ্টেন হতেও পারেন, হু নোস। নির্বাচকরা কি ভাবছেন সেটা আমরা জানি না। ক্রিকেটের সাথে প্রচুর কমেন্ট পাই, হ্যাঁ প্রচুর কমেন্ট আসে, আজকেও এসেছে ইনফ্যাক্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.